আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। আকাশ ভাইয়া আমার রুমে ঢুকে বললেন, রেডি হও ভাইয়া, চলো হাসপাতালে যাই, ডাক্তারের রিপোর্ট শুনে আসি, তোমার ম্যামের কি অবস্থা। আমি চুপচাপ মাথা নেড়ে রেডি হয়ে নিলাম। কিছু একটা ভারী লাগছে বুকের ভেতর। একটু পর হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের করিডোরে হাঁটতে হাঁটতে বারবার হাত ঘামছিল, বুকের ভেতর কেমন যেন কাঁপছিল। তখন আকাশ ভাইয়া বলল, ভয় লাগছে ভাইয়া। আমি বললাম, জানেন ভাইয়া, কেউ যদি চিরতরে চলে যায় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কেউ যদি ফিরে আসে অথচ কিছু বলার সুযোগ না থাকে, সেই কষ্টটা বহন করা অনেক কঠিন। আকাশ ভাইয়া কিছু বললেন না, শুধু পিঠে একটা হালকা চাপ দিয়ে দরজাটা খুলে দিলেন। ভিতরে ঢুকেই দেখি সেই হোয়াইট বেডে সাদা চাদরে মোড়া এক নিস্পন্দন শরীর, তবে নিঃশ্বাস চলছে। অক্সিজেন মাস্কের নিচে থাকা পরিচিত মুখ, চুলগুলো এলোমেলো হয়ে গালের পাশে লুটিয়ে আছে। ম্যামের সেই চেনা ঠোঁট, সেই কঠিন চোখ, আর চুপচাপ নরম আর অবলা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ম্যামের পাশে একটা চেয়ার টেনে বসলাম। তারপর বললাম, জানি না আপনি শুনতে পাচ্ছেন কিনা ম্যাম, কিন্তু আমি আপনার নিস্তব্ধতা আর মেনে নিতে পারছি না ম্যাম। প্লিজ আপনি একটু উঠুন। আমি ম্যামের হাতটা নিজের হাতে নিলাম, বরফের মতো ঠান্ডা, কিন্তু প্রাণ আছে। তারপর আবার বললাম, আপনি জানেন ম্যাম, আমরা সবাই ভেবেছিলাম আপনি আর নেই। আমি নিজেকে দোষ দিতাম। বারবার মনে হতো যদি আর একবার দেখা হতো, শুধু একবার, আমি হয়তো বলতাম আপনি কতটা স্পেশাল, কতটা আপন। সেই দিন যদি আপনাকে পার্কে না রাখতাম, তাহলে হয়তো আজ এমনটা হতো না। কিন্তু কথা দিচ্ছি ম্যাম, যারা এই কাজ করেছে তাদের কাউকে আমি ছাড়বো না। চোখ ভিজে গেল নিজের অজান্তেই। আমি হাত দিয়ে চোখ মোছার চেষ্টা করলাম। আমি চুপ করে ম্যামের দিকে তাকিয়ে থাকলাম। তারপর আরেকটু ঝুঁকে গিয়ে বললাম, পরি ম্যাম, আপনি কি আর আমাদের মাঝে ফিরে আসবেন না? একবার অন্তত চোখ মিলে দেখেন না আমাকে। আমি অপেক্ষা করতেছি, আপনি বুঝতেছেন না? ঠিক আছে, দেখি কতদিন আপনি আমার উপর অভিমান করে থাকেন। অপেক্ষা করে যাব সারা জীবন। তারপর আস্তে করে মাথাটা পাশে রেখে ম্যামের হাতটা ধরে চুপ করে বসে থাকলাম। সময় থেমে গেছে যেন। একটু পর আকাশ ভাইয়া এসে ডাকলেন আর বললেন, ভাইয়া ডাক্তার ডাকছে রিপোর্ট দেখানোর জন্য। আমি উঠে দাঁড়ালাম। ম্যামের কপালে একটুখানি চুমু দিয়ে বললাম, আমি আবার আসবো ম্যাম, আপনি শুধু ফিরে আসুন। তারপর চোখ মুছে সেখান থেকে বেরিয়ে আসলাম। অনেক রাতেই বাসায় ফিরে এলাম। রাতে কিছু খেতে মন চাইলো না। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। রাতের শহর জেগে আছে, কিন্তু আমার পৃথিবী যেন ঘুমিয়ে গেছে কোথাও। তখনই দরজায় নক, দেখি নীলা ভাবি। উনি বললেন, ভাইয়া খেয়ে নাও, আমি খাবার নিয়ে এসেছি। আমি হালকা হাসলাম আর বললাম, ভাবি আমার খেতে ইচ্ছে করছে না। ভাবি বলল, তবুও খেতে হবে, তোমার জন্য না হোক, অন্তত তোমার ম্যামের জন্য হলেও তোমাকে সুস্থ থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে দেন, বলেই আমি খাইতে বসে গেলাম। খাবার সময় ওনাকে বললাম, ভাবি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ভাবি বলল, আরে না, সমস্যা নেই, বলো। আমি বললাম, ভাবি আমি আসার পর থেকে লক্ষ্য করেছি আপনি আর ভাইয়া যেন কাছাকাছি থেকে অনেক দূরে। মানে কথা হয় ঠিকঠাক, কিন্তু মন খালি খালি লাগে। কারণটা কি বলবেন তো? ভাবি বলল, না তেমন কিছুই না। আমি বললাম, ভাবি আমি ভাইয়ার সাথেও এই ব্যাপারে কথা বলেছিলাম। উনি বলেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনাদের মাঝে দূরত্ব এসেছে। ভাবি সম্পর্ক মানে তো শুধু ভালোবাসা না, বিশ্বাসও লাগে। আপনি কি একবার ভাইয়ার কথা মন দিয়ে শুনেছেন? ভাবি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ নামিয়ে বললেন, আমি তো বিশ্বাস করেছিলাম, কিন্তু তোমার ভাইয়া তো সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। সেই রাতে ওর ফোনের মেয়ের এসএমএসটা তো আর মিথ্যা ছিল না, তাই না? আমি বললাম, ভাবি মাঝে মাঝে চোখের দেখাটাও ভুল হয়। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন ভাইয়া অপরাধী, কিন্তু ভিতরে এরকম কিছুই না। ভাইয়া শুধু মেয়েটিকে স্কলারশিপ পেতে হেল্প করেছে, ব্যাস। এবার ভাবির চোখে অশ্রু জমে উঠল। তিনি মুখ ঘুরিয়ে নিলেন, কিন্তু গলা কাঁপছিল। তারপর বলল, ও আমায় এখনো ভালোবাসে? আমি বললাম, ভাইয়া সেটা বলেনি, কিন্তু তার চোখে দেখেছি আপনার প্রতি তার ভালোবাসা এখনো ঠিক আগের মতো। আপনি ছাড়া তার চোখে আর কেউ নেই। ভাবি একদম চুপচাপ হয়ে গেলেন। তারপর আস্তে করে উঠে দাঁড়ালেন। আর কিছু না বলেই কি জানি ভাবতে ভাবতে চলে গেলেন। রাত 11টা 35 মিনিট। আমি তখনও জানালার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করিডোর থেকে ফিসফিস শব্দ ভেসে এলো। কৌতূহলবশত জানালা বন্ধ করে একটু দরজার ফাঁক দিয়ে তাকালাম। দেখলাম ভাবি আর আকাশ ভাইয়া ছাদের দিকে যাচ্ছেন, দুজনেই চুপচাপ। মনের ভেতর শান্তির একটা ঢেউ খেলে গেল। মনে হলো এই সম্পর্কটা হয়তো আবার আগের মতো হতে যাচ্ছে। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে এক চমকে যাওয়া নিউজ শুনলাম।
হঠাৎ দরজায় টোকা। দরজা খুলেই দেখলাম আকাশ ভাইয়া। তাই আমি উৎসাহ নিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এত সকালে আপনি? আকাশ বলল, রাকিব হাসপাতাল থেকে ফোন এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি শুনে চমকে উঠলাম, ম্যামের কিছু হয়ে যায়নি তো আবার? তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছেন ভাইয়া, কিছু হয়েছে? আকাশ বলল, তোমার ম্যাম কোমা থেকে বের হচ্ছে ভাইয়া, ডাক্তাররা বলেছে উনি কিছুটা সাড়া দিচ্ছে। এই খবরটা যেন আমার কানে ঢোকার সাথে সাথে সবকিছু থমকে গেল। বুকের ভেতর এক ঝড় বয়ে গেল। আমি তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে গেলাম। আমি বললাম, চলেন ভাইয়া, এক মুহূর্ত দেরি আর সহ্য হচ্ছে না। আমরা সবাই হাসপাতালে চলে আসলাম। মনটা যেন ম্যামকে দেখার জন্য ছটফট করছে। হাসপাতালের কেবিনের সামনে তখন ছোটখাটো ভিড়, ডাক্তার নার্স সবাই উপস্থিত। আমি ভিতরে ঢুকে দেখলাম ম্যামের চোখ খোলা। সে যেন চারপাশে তাকাচ্ছে, কিন্তু একদম শূন্য দৃষ্টিতে। অপরিচিত মুখগুলোর মাঝে কোনো আবেগ নেই, কোনো চেনা অনুভূতি নেই। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওনার পাশে দাঁড়ালাম আর ভেজা গলায় বললাম, ম্যাম কেমন আছেন? পরি ম্যাম আমার দিকে তাকালেন, ঠোঁট নড়ল কিন্তু খুব আস্তে। এক অচেনা কণ্ঠে বললেন, কে আপনি? এই দুইটা শব্দ যেন আমার বুকের ভেতর কাছে তালিয়ে দিল, যেন কেউ আমার সমস্ত অনুভূতি মুহূর্তেই মুছে দিল। তখন আবার বলে উঠলাম, আপনি আমাকে চিনতে পারছেন না ম্যাম? আমি রাকিব, আপনার স্টুডেন্ট। আর আপনার... আমি পুরোটা বলার আগেই ডাক্তার বলে উঠলেন, আমরা দুঃখিত, ওনার মেমোরি লস হয়েছে। 8 মাসের দীর্ঘ কোমায় থাকার কারণে ওনার স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু অংশ হয়তো সময়ের সাথে ফিরতে পারে, আবার হয়তো নাও ফিরতে পারে। আমি বুঝে উঠতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো। ডাক্তারের কথা শুনে মাথা ঘুরে আসছিল। আমি চেয়ারে ধপ করে বসে পড়লাম, মাথা নিচু করে কান্না আটকানোর চেষ্টা করলাম, কিন্তু মোটেও আটকাতে পারলাম না। আমি নিজেই ফিসফিস করে বলে উঠলাম, আপনি যদি আমায় ভুলেই যান তাহলে আমি আর কার চোখে নিজের অস্তিত্ব খুঁজবো ম্যাম? কার চোখে? পরি ম্যাম আমার দিকে তাকিয়ে শুধু বললেন, আপনি কাঁদছেন কেন? ম্যামের কথা শুনে আমি চোখ মুছলাম, তারপর হালকা হাসির ভান করে বললাম, কারণ কেউ একজন ছিল যে আমার চোখে নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিল, আর সেই চোখ এখন আমায় চেনে না। ম্যাম আমাকে আবার বললেন, কি বলছেন কিছুই বুঝলাম না। আর তখনই ডাক্তার এসে বললেন, কিছুক্ষণের জন্য সবাইকে বাইরে যেতে হবে, ম্যামকে ওষুধ দিতে হবে। আমি উঠে দাঁড়ালাম। আকাশ ভাইয়া আমাকে ধরে হাসপাতালের করিডোরে নিয়ে আসলেন। আমি একা দাঁড়িয়েছিলাম, পাশে এসে দাঁড়ালেন আকাশ ভাইয়া, ওনার চোখেও জল। আকাশ ভাইয়া বললেন, ভাইয়া হাল ছেড়ো না, তো অবশ্যই চিনবে তোমাকে, সময় লাগবে কিন্তু চিনবেই। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি সারা জীবন অপেক্ষা করব ভাইয়া, যতদিন লাগে, যতটা কষ্টই হোক। কিছুক্ষণ পর এক নার্স এসে জানালো, উনি এখন বিশ্রামে আছেন, কেউ দেখা করতে পারবে না আজ আর। আমি আর আকাশ ভাইয়া বাইরে বেরিয়ে এলাম। বিকাল হয়ে গেছে, সূর্যটা একদম বিষণ্ণ মনে হলো আজ, যেন আমাকেই সান্ত্বনা দিচ্ছে, হাল ছেড়ো না রাকিব। সন্ধ্যায় সবাই বাসায় ফিরে এলাম। আমি একদম চুপচাপ হয়ে গেছি। ঘরে ঢুকে দরজা লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। দেখি ম্যামের ফোনটাও বিছানায় পড়ে আছে। ওনার ফোনটা হাতে নিলাম। ফোনটা খুলেই সেই পুরনো চ্যাটগুলো পড়তে থাকলাম। সব কথা যেন এখন ব্লেড হয়ে ছুরি চালাচ্ছে হৃদয়ে। ম্যামের গ্যালারিতে ঢুকলাম, হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছবিতে। ম্যামের হাসি মুখ, এটাই তো সেই হাসি যার জন্য আমি পৃথিবীর সব কষ্ট নিতে পারি। আমি ঠিক করলাম, আমি এই হাসিটা ফিরিয়ে আনবো, আমার ভালোবাসা ফিরিয়ে আনবো। পরের দিন সকালে আমি একাই আবার হাসপাতালে গেলাম। নার্সকে অনুরোধ করে বললাম, কথা বলতে চাই ম্যামের সাথে। নার্স একটু দ্বিধায় পড়ে গেলেও পরে বলল, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে কথা বলবেন, ওনার মানসিক অবস্থাও এখন খুব ভালো না। আমি ধীরে ধীরে কেবিনে ঢুকলাম। পরি ম্যাম শুয়ে জানালার দিকে তাকিয়েছিলেন। আমি নরম গলায় ডাকলাম, ম্যাম। ম্যাম আমার দিকে তাকালেন, তারপর বললেন, আপনি আবার আসছেন? আমি বললাম, আসতেই হলো, আপনি যে এখানে। ম্যাম বলল, মানে? আমি বললাম, কিছু না, আজকে কেমন লাগছে? ম্যাম বলল, ভালো, কিন্তু মাথাটা একটু ব্যথা ধরে আছে। আমি বললাম, চিন্তা করবেন না ম্যাম, সব ঠিক হয়ে যাবে। ম্যাম বলল, কিন্তু আপনি কে? আমায় নিয়ে এত টেনশন করছেন কেন? আমি বললাম, আসলে ম্যাম, আমি... পুরো কথাটা বলার আগেই নার্সের কথা মনে পড়ে গেল, তাই বলতে গিয়েও থেমে গেলাম। তখন ম্যাম আবার বলল, কি হলো বলেন, আপনি কে? আমি বললাম, না কিছু না, আসলে আমি আপনার ফোন পাইছিলাম, এই ফোন দিয়ে আপনাকে বের করি, এভাবেই আপনাকে চিনি। এই নিন ম্যাম আপনার ফোন। বলেই আমি ম্যামকে ফোন এগিয়ে দিলাম। ম্যাম নিয়ে বলল, ও আচ্ছা, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন, আমি কে, কি আমার পরিচয়? আমি বললাম, ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশে সবসময় থাকবো, কিন্তু তার আগে আপনার সুস্থতা প্রয়োজন। ম্যাম আর কিছু বলল না।
আস্তে আস্তে ম্যাম আমার সাথে স্বাভাবিকভাবেই মিশতে লাগলো। এখন আর আমাকে দেখে ভয় পায় না। কখনো কখনো জানালার বাইরে তাকিয়ে থাকেন, আবার কখনো চোখ বন্ধ করে শুয়েই থাকেন। আমি প্রতিদিনই যাই, তার পাশে বসে কিছুক্ষণ থাকি, মাঝে মধ্যে ফল কেটে দিই, ওষুধ খেতে বলি। একদিন দুপুরে ওষুধ খাইয়ে দিচ্ছিলাম, ম্যাম আমার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনি এত কিছু করছেন কিন্তু কেন? আমি একটু হাসলাম, তারপর উত্তর দিলাম, কারণ আপনি অসুস্থ আর আমি চাই আপনি দ্রুত ভালো হয়ে উঠুন। ম্যাম বলল, আপনি কি ডাক্তার? আমি বললাম, না, তবে আপনার খুব আপন কেউ বলা যায়। ম্যামের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক চিন্তার ছায়া খেলে গেল, কিন্তু কিছুই বললেন না। ওষুধ খেয়ে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলেন। এভাবেই আরো কয়েকটা দিন কেটে গেল। পরি ম্যাম এখন অনেকটাই ভালো, হাঁটতে পারেন, নিজের কাজ নিজেই করতে পারেন। কিন্তু একটাই সমস্যা, স্মৃতিটা ড্যামেজ হয়ে গেছে, নিজেকে এবং আমাকেও এখনো চিনতে পারে না। একদিন হাসপাতালে ম্যামের সামনে চেয়ারে বসে আছি, হঠাৎ আমি বললাম, ম্যাম আপনি তো এখন প্রায় সুস্থ, সো আপনি চাইলে মন ভালো রাখতে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে পারেন। ম্যাম বলল, ঘুরে আসবো, কিন্তু কোথায়? আমি বললাম, বাংলাদেশ। ম্যাম বলল, বাংলাদেশ? আমি কি বাংলাদেশি? আমি বললাম, হ্যাঁ ম্যাম, আমি খোঁজ নিয়েছি, আপনার বাড়ি বাংলাদেশ, আপনি চাইলে আমি নিয়ে যেতে পারি আপনাকে।